আমরা আজকে যে অংশটা শুরু করব সেটা হলো এমিশন অ্যান্ড অ্যাবজর্পশন, অর্থাৎ বিকিরণ মানে এমিশন আর শোষণ হচ্ছে অ্যাবজর্পশন। সমস্ত বস্তুরই তাপ বিকিরণ করার ক্ষমতাও আছে, আবার তাপ শোষণ করার ক্ষমতাও আছে, কিন্তু সেটার রেট ডিফারেন্ট। মানে সবাই যে সমপরিমাণ তাপ বিকিরণ করবে বা সমপরিমাণ তাপ অ্যাবজর্ব করবে, শোষণ করবে, এরকম ব্যাপার নয়। কতগুলো ফ্যাক্টরের ওপর এই বিকিরণ করার ক্ষমতা এবং শোষণ করার ক্ষমতা নির্ভর করে। যেমন সেগুলো হলো বস্তুর উষ্ণতা, বস্তু পৃষ্ঠতলের প্রকৃতি এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এইগুলোর ওপরে বিকিরণের হার নির্ভর করে। বস্তুর উষ্ণতা যখন কম হয় না, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে বস্তুর উষ্ণতা কম সে কম বিকিরণ করবে, আবার যে বস্তুর উষ্ণতা বেশি সে বস্তু বেশি বিকিরণ করবে। আবার দেখা যাচ্ছে যে একই উষ্ণতাতে আমি যদি একটা কালো এবড়ো খেবড়ো অমসৃণ বস্তু নিই আর সাদা চকচকে একটা ধরো ধাতব গোলক নিই, তাহলে কিন্তু ওই মসৃণ যে চকচকে মসৃণ যে গোলকটা সে বিকিরণ করবে বেশি, এবড়ো খেবড়ো অমসৃণ কালো তলটা তাপ বিকিরণ করবে কম। আরও কতগুলো ফ্যাক্ট আমরা বিকিরণ প্রসঙ্গে পাই আর কি। সেটা হচ্ছে যে যখন কোনো বস্তুর উষ্ণতা কম থাকে তখন তার থেকে যে এমিশনটা হয়, যে বিকিরণটা হয়, সেই তরঙ্গের ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য বেশি থাকে। যত বস্তুর উষ্ণতা বাড়ে তত উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বিকিরণের ফলে যে তরঙ্গটা বেরিয়ে আসে, যে তরঙ্গ বিকিরিত হয়, তার ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য কমতে থাকে। সেই জন্য দেখবে কোনো একটা, ধরা যাক একটা ধাতব গোলক নিয়েছি, একটা লোহার গোলক নিয়েছি। এবার লোহার গোলকটাকে আমরা মনে করো একটা কোনো হিট সোর্সে দিয়ে তাকে আমরা উত্তপ্ত করতে শুরু করলাম। প্রথমে ওই লোহার গোলকটা থেকে তাপ তরঙ্গ বা অবলোহিত তরঙ্গ, যেটাকে আমরা ইনফ্রারেড ওয়েভ বলি, সেটা হচ্ছে হিট ওয়েভ, সেটা নির্গত হবে। যত ওই সোর্সে রেখে আমরা ওই গোলকটাকে বেশি বেশি করে উত্তপ্ত করব, তত কিন্তু ক্রমশ ওই গোলকটা থেকে আমরা ভিজিবল লাইট অর্থাৎ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাবো। মানে আমরা একটা সময় বলি না যে কোনো ধাতব বস্তুকে যখন উত্তপ্ত করতে থাকা হয় তখন একটা সময় পরে ওটা উজ্জ্বল হয়ে আলো বিকিরণ করে। অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে, উত্তাপ বাড়তে বাড়তে মানে তাপমাত্রা বাড়তে বাড়তে ওই বস্তুটা তখন এমন একটা উষ্ণতাতে চলে যায় যে তার থেকে যে তরঙ্গ বিকিরিত হয় সেই বিকিরিত তরঙ্গের ওয়েভলেন্থ হচ্ছে দৃশ্যমান আলো বা আমরা ভিজিবল যে লাইট তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তখন সেটা আমাদের চোখে প্রবেশ করে, সেটা আমরা সেটাকে আলো বলে ধরি। তাহলে এইটা আমরা এখান থেকে একটা ফ্যাক্ট আমরা জানলাম যে যত তাপমাত্রা কম তত বেশি তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ বিকিরিত হবে, যত তাপমাত্রা বাড়বে তত সেই বস্তু থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হতে থাকবে। আচ্ছা, এরপরে আমরা আরও কয়েকটা জিনিস পড়ব। যেমন ধরো কিছু বস্তু আছে যে বস্তুর মধ্যে দিয়ে আপতিত তাপীয় বিকিরণ, আপতিত তাপীয় বিকিরণের প্রায় সমস্ত অংশটাই পাস করে যেতে পারে। যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে আপতিত তাপীয় বিকিরণের প্রায় সমস্ত অংশটাই এরকমভাবে পাস করে যায় তাকে আমরা ডায়াথার্মিনাস বা তাপীয় বিকিরণের পক্ষে স্বচ্ছ বা তাপভেদ্য বলি। তাপীয় বিকিরণ ওই বস্তুকে ভেদ করে যেতে পারছে, তাই তাকে তাপভেদ্য বলা হচ্ছে। ইংরেজি টার্মটা হচ্ছে ডায়াথার্মিনাস। এবার এই রকম কোনো বস্তুর ওপর যখন বিকীর্ণ তাপ এসে পড়ে তখন সেই তাপের কিছুটা অংশ রিফ্লেক্টেড হবে, কিছুটা অংশ বস্তুটা নিজে শোষণ করবে, আর বেশিরভাগ অংশটা বস্তুর মধ্যে দিয়ে পাস করে চলে যাবে। নেক্সট হচ্ছে যে বস্তুর মধ্যে দিয়ে আপতিত তাপীয় বিকিরণের প্রায় কোনো অংশই যেতে পারে না তাকে আমরা বলছি তাপীয় বিকিরণের পক্ষে অস্বচ্ছ বা তাপ অভেদ্য, অর্থাৎ তাপ ভেদ করে যেতে পারছে না বা অ্যাথার্মেনাস।
এই রকম অস্বচ্ছ বস্তুর ওপর যখন বিকীর্ণ তাপ এসে পড়ে তখন বেশিটাই প্রতিফলিত হয়, কিছু অংশ শোষিত হয়, কিন্তু কোনো অংশটাই ভেতর দিয়ে পাস করে যেতে পারে না। মাথায় রাখতে হবে যে যে বস্তু বেশিটাকে শোষণ করে সে অবভিয়াসলি কমটাকে প্রতিফলিত করবে, আর যে কমটাকে প্রতিফলিত করে সে বেশি অংশকে শোষণ করবে। তাহলে প্রতিফলন আর শোষণটা কিন্তু দুটো বিপরীত প্রক্রিয়া। প্রতিফলন বেশি হলে শোষণ কম হবে, আবার প্রতিফলন কম হলে শোষণ বেশি হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর একটা বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে কোনো বস্তু এরকম হতে পারে যে সেটা বিশেষ একটা রেঞ্জের ওয়েভলেন্থের জন্য তাপভেদ্য বা তাপস্বচ্ছ বা ডায়াথার্মেনাস, সেটা আবার অন্য তরঙ্গ দৈর্ঘ্যের জন্য তাপ অভেদ্য হতে পারে। কিন্তু যেমন এখানে একটা উদাহরণ দেয়া আছে, দেখো, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, মানে যে কোথা থেকে এই বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যটা নির্গত হচ্ছে, যখন উৎসের উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড মতন, তখন যে তরঙ্গ দৈর্ঘ্য নির্গত হচ্ছে সেটা যথেষ্ট বড়। সেই তাপীয় বিকিরণের পক্ষে কাঁচ অস্বচ্ছ, মানে ওই বিকিরণটা কাঁচের মধ্যে দিয়ে পাস করতে পারছে না। কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যখন উৎসের উষ্ণতা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন যে বিকিরণটা বেরোচ্ছে তার ওয়েভলেন্থ অনেক ছোট, সেটা কাঁচের মধ্যে দিয়ে পাস করে যেতে পারছে। তাহলে এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। একটা কোনো বস্তু সে যে সমস্ত ওয়েভলেন্থের জন্যই ডায়াথার্মেনাস হবে বা অ্যাথার্মেনাস হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। সেও বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য বিভিন্ন রকম আচরণ করতে পারে। এখানে আরও একটা উদাহরণ বলা হয়েছে যে দৃশ্যমান আলো বা ভিজিবল লাইটের জন্য অস্বচ্ছ কোনো মাধ্যম আবার তাপের জন্য স্বচ্ছ হতে পারে। দৃশ্যমান আলো মানে ছোট ওয়েভলেন্থের জন্য অস্বচ্ছ, কিন্তু তাপ তো বড় ওয়েভলেন্থ, তার জন্য স্বচ্ছ। যেমন একটা উদাহরণ দিয়েছে, আয়োডিনযুক্ত কার্বন ডাইসালফাইড দ্রবণ, সেটা দৃশ্যমান আলোর জন্য অস্বচ্ছ, মানে ওটার মধ্যে দিয়ে আমাদের ভিজিবল লাইট পাস করবে না, কিন্তু অবলোহিত তরঙ্গ বা হিট ওয়েভ সেটা এটার মধ্যে দিয়ে অনায়াসে পাস করে যাবে। তাহলে তার জন্য এটা হয়ে যাবে একটা স্বচ্ছ মাধ্যম। আচ্ছা, এরপরে আমাদের বইতে বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতা আছে, কিন্তু বিকিরণ ক্ষমতা ও শোষণ ক্ষমতাটা করার আগে আমরা একটা ছোট্ট জিনিস করে নেব, যাকে বলা হচ্ছে কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি। এই কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি কাকে বলে জাস্ট একটুখানি অংশ করে নেব, পরে ডিটেলে করব। যে কোনো বস্তু যদি এমন হয় যে তার উপর আপতিত তাপীয় বিকিরণের সবটাকেই সে শোষণ করবে, কোনো অংশকে প্রতিফলিত করবে না বা কোনো অংশকে তার মধ্যে দিয়ে নির্গত হতে দেবে না, তাকে আমরা আদর্শ কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি বলি। তাহলে এমন একটা বস্তু, সেই বস্তুটার মধ্যে তাপীয় বিকিরণ এসে পড়লো, যে বিকিরণটা এসে পড়লো পুরোটাই ওই বস্তুটা অ্যাবজর্ব করে নিল, একটুখানিও প্রতিফলিত করলো না বা একটুখানিকেও নিজের মধ্যে দিয়ে পাস করে যেতে দিল না। তাহলে এটাকে আমরা বলছি আদর্শ কৃষ্ণ বস্তু বা আইডিয়াল ব্ল্যাক বডি। এবার দেখো, বিভিন্ন বস্তুর আমরা বিকিরণ ক্ষমতা অর্থাৎ এমিসিভ পাওয়ার এবং অশোষণ ক্ষমতা অ্যাবজর্পটিভ পাওয়ার পড়ব। বিকিরণ ক্ষমতাকে আমরা ই দিয়ে প্রকাশ করছি। কাকে বলছি বিকিরণ ক্ষমতা? সংজ্ঞাটা দেখা যাক। কোনো সময় ধরে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তল যে পরিমাণ তাপ বিকিরণ করে এবং ওই একই সময় ধরে একই উষ্ণতায় একই ক্ষেত্রফল বিশিষ্ট একটি আদর্শ কৃষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করে, এই দুই তাপের পরিমাণের অনুপাতকে ওই তলের বিকিরণ ক্ষমতা বলা হয়। তার মানে বিকিরণ ক্ষমতা হলো একটা আপেক্ষিক পরিমাপ। একটা কৃষ্ণ বস্তু এবং একটা এমনি বস্তু রয়েছে, দুটো বস্তুরই উষ্ণতা সমান এবং দুটো বস্তুই একই ক্ষেত্রফল বিশিষ্ট। এই অবস্থায় প্রথম বস্তুটা ওই নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা নির্দিষ্ট সময় ধরে যতখানি তাপ বিকিরণ করে এবং
ওই একই ক্ষেত্রফল বিশিষ্ট একই উষ্ণতায় থাকা কোনো আদর্শ কৃষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বিকিরণ করে, দুটোর অনুপাতকে আমরা ওই বস্তুটার বিকিরণ ক্ষমতা, ওই বস্তুটা বা ওই তলের, বেসিক্যালি ওই তলের বিকিরণ ক্ষমতা বলছি। তাহলে বিকিরণ ক্ষমতা কোনো তলের ই হয়ে যাবে ওই তল দ্বারা বিকীর্ণ তাপের পরিমাণ ডিভাইডেড বাই ওই তলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি কৃষ্ণ বস্তু দ্বারা বিকীর্ণ তাপের পরিমাণ। তাহলে বিকিরণ ক্ষমতা কোনো তলের প্রকৃতি ও উষ্ণতার উপর নির্ভর করবে। দুদিকেই সমান ক্ষেত্রফল আর সমান উষ্ণতাটা কেটে গিয়ে আলটিমেটলি বিষয়টা দাঁড়িয়ে গেল ওই তল দ্বারা বিকীর্ণ তাপের পরিমাণ বাই কৃষ্ণ বস্তু দ্বারা বিকীর্ণ তাপের পরিমাণ। এটা একটু লেখাটা না দুটো লাইনে হয়ে গিয়ে অসুবিধাজনক হয়ে গেছে। এনিওয়ে, মেইন বিষয়টা হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তল যে পরিমাণ বিকিরণ করবে তার এবং ওই একই উষ্ণতায় একই ক্ষেত্রফল বিশিষ্ট কোনো আদর্শ কৃষ্ণ বস্তু ওই একই সময় ধরে যে তাপ বিকিরণ করবে সেই দুটোর অনুপাতকে আমরা ওই তলটার বিকিরণ ক্ষমতা বলছি। এবার শোষণ ক্ষমতাকে আমরা অ্যাবজর্পটিভ পাওয়ারকে এ দিয়ে প্রকাশ করি। সেটা হচ্ছে কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে শোষিত বিকীর্ণ তাপের পরিমাণ এবং ওই তলে আপতিত মোট বিকীর্ণ তাপের পরিমাণের অনুপাতকে ওই তলের শোষণ ক্ষমতা বলা হচ্ছে। একটা হচ্ছে যে কোনো তল দ্বারা নির্দিষ্ট সময়ে শোষিত বিকীর্ণ তাপের পরিমাণ, একটা তল নির্দিষ্ট সময়ে যতখানি বিকীর্ণ তাপকে শোষণ করলো আর ওই তলে যতখানি তাপ এসে পড়েছিল তার অনুপাতকে বলা হচ্ছে শোষণ ক্ষমতা। তাহলে শোষিত তাপের পরিমাণ বাই আপতিত তাপের পরিমাণ, সেটা দিয়ে আমরা কোনো পদার্থের শোষণ কোনো তলের শোষণ ক্ষমতাকে প্রকাশ করব। বিভিন্ন প্রকৃতির তলের বিকিরণ ক্ষমতা যেমন বিভিন্ন হয়, শোষণ ক্ষমতাও তেমন বিভিন্ন। আদর্শ কৃষ্ণবস্তু আপতিত বিকীর্ণ তাপের সবটুকু শোষণ করে, তাই আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে A1 হবে। পরীক্ষা দ্বারা দেখা যায় যে যে বস্তুর শোষণ ক্ষমতা যত বেশি সেই বস্তুর বিকিরণ ক্ষমতাও তত বেশি। অর্থাৎ যে বস্তু তাপের উত্তম শোষক সেটি তাপের উত্তম বিকিরক, যে বস্তু তাপের মন্দ শোষক সেটি তাপের মন্দ বিকিরক। এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। যে যত ভালো শোষণ করতে পারবে পরে সেই শোষিত তাপটাকে তত ভালো বিকিরণ করতে পারবে। তাপ শোষণ করার পরেই কিন্তু একটা তাপ বিকিরণ করার প্রশ্ন আসে। তাহলে যে যত তাপ শোষণ করতে পারবে সে তত ভালো সেটাকে বিকিরণ করতে পারবে। তাহলে বিকিরক এবং শোষক একই সাথে একই রকমভাবে হবে। যে উত্তম বিকিরক, যে ভালো বিকিরক সে ভালো শোষক, আর যে মন্দ বিকিরক বা মন্দ শোষক সে মন্দ বিকিরক। কালো রঙের বস্তু হয় তাপের উত্তম বিকিরক এবং উত্তম শোষক। সাদা ও চকচকে বস্তুর বিকিরণ ক্ষমতাও কম, তাপ শোষণ ক্ষমতাও কম। তাহলে এখানে সম্পর্কটা আগে আমরা বুঝি। সম্পর্ক হচ্ছে বিকিরক আর শোষকের সম্পর্কটা সেম, কিন্তু বিকিরক আর প্রতিফলকের ক্ষমতাটা উল্টো। যে উত্তম প্রতিফলক মানে বেশিটাই সে প্রতিফলন করে দিচ্ছে, অবভিয়াসলি সে কম শোষণ করবে, আর কম শোষণ করবে বলে সে কম বিকিরণও করবে। তাহলে যে উত্তম শোষক হবে সে যে উত্তম প্রতিফলক হবে সে মন্দ শোষক হবে এবং মন্দ বিকিরক হবে। আর যে মন্দ প্রতিফলক হবে অর্থাৎ কম প্রতিফলন করছে মানে কি বেশিটা শোষণ হচ্ছে, আর বেশিটা শোষণ হচ্ছে মানেই বেশিটা বিকিরণ করতে পারবে। এই সম্পর্কটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে।